ইরানকে শেষমেশ পারমাণবিক বোমার পথে হাঁটবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা যত বাড়ছে, তেহরানের ভেতরে তত জোরে উঠছে নতুন এক সুর। ইরানের কট্টরপন্থীরা এখন প্রকাশ্যেই বলছেন, দেশকে বাঁচাতে হলে পারমাণবিক অস্ত্র দরকার। একসময় যে কথা বলা ছিল প্রায় নিষিদ্ধ, এখন সেটাই হচ্ছে টেলিভিশন, সংবাদ মাধ্যম আর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন বহু দশক ধরে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার সঙ্গে প্রাণ হারান ঘনিষ্ঠ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানিও। এই দুই শক্তিশালী ব্যক্তিত্বের অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার ভারসাম্য বদলে যায়। সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, আর তাদের মধ্যেই পারমাণবিক অস্ত্রের পক্ষে কঠোর অবস্থান সবচেয়ে বেশি। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তারা পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি NPT এর সদস্য এবং খামেনি একে হারাম ঘোষণা করেছিলেন। কিন্তু এখন সেই অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে ইরানের ভেতরে। উচ্চ পর্যায়ের সূত্র বলছে, আগেও কিছু প্রভাবশালী ব্যক্তি এই নীতি বদলের কথা বলতেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। কারণ ইরানের উপর লাগাতার হামলা তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। অনেকের ধারণা, NPT-তে থাকা কিংবা পারমাণবিক অস্ত্র না বানিয়ে ইরান কোনো লাভ পায়নি। এই পরিবর্তনের ইঙ্গিত সবচেয়ে স্পষ্ট রাষ্ট্রীয় গণমাধ্যমে। IRGC ঘনিষ্ঠ তাসনিম নিউজ এক প্রতিবেদনে বলেছে, ইরানের উচিত দ্রুত NPT থেকে বেরিয়ে আসা। একই সুর শোনা গেছে কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ জাভেদ লারিজানির কণ্ঠে। তিনি বলেছেন, আগে দেখা হোক এই চুক্তি ইরানের কোনো কাজে এসেছে কিনা। যদি না আসে তাহলে তা বাতিল করাই উচিত। রাষ্ট্রীয় টেলিভিশনেও একই দাবি। এক বিশ্লেষক সোজা সাপটা বলেছেন, ইরানি জনগণ এখন পারমাণবিক অস্ত্র চায়। আমরা নিজেরা বানাবো, না হলে সংগ্রহ করব। এই বার্তাই যেন ছড়িয়ে পড়ছে। শুধু প্রকাশ্য বক্তব্যই নয়, ভেতরের আলোচনাতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। শাসক গোষ্ঠীর মধ্যে মতভেদ বাড়ছে। কেউ বলছেন এখনই সময়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া, আবার কেউ এখনো সতর্ক। বিশ্লেষকরা বলছেন, ইরানের আসল লক্ষ্য হতে পারে আরো সূক্ষ্ম। তারা হয়তো এমন এক অবস্থানে যেতে চায় যেখানে চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা বানানো সম্ভব হবে। এতে একদিকে শক্তি দেখানো যাবে, অন্যদিকে সরাসরি অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক চাপও বাড়ানো হবে না। তবে ঝুঁকিও কম নয়। সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক ও বৈজ্ঞানিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ইরান আদৌ কত দ্রুত বোমা বানাতে পারবে? IRGCর অনেক কমান্ডার আগেই সতর্ক করেছিলেন, দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক পথে হাঁটবে। বর্তমান পরিস্থিতিকে তারা সেই সংকট হিসেবেও দেখতে পারে। এদিকে খামেনির পুরনো ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ, তা এখন বড় প্রশ্নের মুখে। এই ফতোয়া কখনো লিখিত ছিল না, কিন্তু দীর্ঘদিন নীতি নির্ধারণে প্রভাব রেখেছে। 2019 সালেও তিনি এর বিরোধিতা পুনর্ব্যক্ত করেছিলেন। কিন্তু এখন খামেনি নেই, তার জায়গায় এসেছেন তার ছেলে মুস্তফা খামেনি। তিনি এই ফতোয়া বহাল রাখবেন নাকি নতুন পথ বেছে নেবেন তা এখনো স্পষ্ট নয়। আরও রহস্য, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। সব মিলিয়ে ইরানের ভেতরে এখন এক অদৃশ্য লড়াই চলছে। একদিকে পুরনো নীতি, অন্যদিকে নতুন বাস্তবতা। ইসরায়েলের সাম্প্রতিক এক আঘাতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া ও ইরানের মধ্যে একটি লুকানো অস্ত্র সরবরাহ পথ। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, এই পথ দিয়ে নীরবে ইরানকে ড্রোন, অস্ত্র আর যুদ্ধের তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। তারা বলছে, ভ্লাদিমির পুতিন এখন সরাসরি নয়, কিন্তু নীরবে ইরানের পাশে দাঁড়িয়েছে। ড্রোন সরবরাহ করা হচ্ছে, সঙ্গে দেয়া হচ্ছে স্যাটেলাইট ছবি, টার্গেটিং ডেটা, অর্থাৎ কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসের শুরু থেকে এই সরবরাহ শুরু হচ্ছে। ড্রোনের পাশাপাশি পাঠানো হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। সবকিছুই গোপনে, নিঃশব্দে। মাসের শেষ নাগাদ এই ডেলিভারি সম্পূর্ণ হওয়ার কথা। আর এই সহযোগিতা শুরু হচ্ছে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। অর্থাৎ যুদ্ধের উত্তাপে তৈরি হয়েছে নতুন এক শক্তিশালী জোট, মস্কো তেহরান অক্ষ। ইরান ইতিমধ্যেই তাদের যুদ্ধ কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে কামিকাজে ড্রোন। একবার ছোড়া হয়, সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে হাজার হাজার এমন ড্রোন ব্যবহার করেছে ইরান, আঘাত হেনেছে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিতে। অন্যদিকে রাশিয়াও থেমে নেই। তারা আগে থেকেই ইরানের শাহেদ ধাঁচের ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। শুধু ব্যবহারই নয়, সে ডিজাইন কপি করে আরও উন্নত করেছে। ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম করেছে, যাতে প্রতিটি আঘাত হয় আরও ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান দ্রুত এই প্রযুক্তি নিজের হাতে নিতে পারে, তাহলে তাদের ড্রোন হামলার শক্তি ও পাল্লা কয়েকগুণ বেড়ে যাবে।
তখন যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। ইরান রাশিয়ার কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে। ইতিমধ্যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে মস্কো, কিন্তু সবচেয়ে শক্তিশালী S-400 সিস্টেম দিতে এখনও রাজি হয়নি রাশিয়া, কারণ এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ আরও তীব্র হতে পারে। এইসব ঘটনার মাঝে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কাস্পিয়ান সাগরের একটি গোপন রুট যেখান দিয়ে রাশিয়া ইরানে অস্ত্র পাঠাতো বলে ধারণা করা হচ্ছে, আর সেই পথে আঘাত হেনেছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের একটি নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ছিল এই গোপন সরবরাহ পথের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি এই সংঘাতে প্রথমবার যখন ক্যাস্পিয়ান সাগরে সরাসরি ইরানে আঘাত হানা হলো। এই হামলার পরই রাশিয়া এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে। তারা বলেছে, যদি যুদ্ধ কাস্পিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে তারা এটিকে চরম নেতিবাচকভাবে দেখবে। তবে মস্কো এখনও সব অভিযোগ অস্বীকার করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এখন অনেক ভুয়া খবর ছড়াচ্ছে, তবে একটি বিষয় সত্য, আমরা ইরানের সঙ্গে আমাদের এই সংলাপ চালিয়ে যাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া 15 দফা শান্তি প্রস্তাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। তারা বলছে, এই ধরনের তথ্য কতটা সত্য তা নিশ্চিত নয়। এমনকি ইরানও নাকি এই প্রস্তাবের বিষয়ে মস্কোকে কিছুই জানায়নি। মার্কিন রণতরী নিশানা করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী 25 মার্চ এমন দাবি করেছে। ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে। ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান USS আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ওদিকে ইসরায়েলে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাত্র 40 মিনিটে ইহুদিবাদী ভূখণ্ডে 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন। এর আগের দিনও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। 25 মার্চ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, বিবৃতিতে বলা হয়, খাইবার শেখান এমাদসেজি সহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং IRGCর অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গোয়েন্দা স্থাপনা, রামাত গান ও নেগেভে ইসরায়েলি সেনাবাহিনীর বাণিজ্যিক ও সহায়তা কেন্দ্র এবং বীরসেবার সামরিক লজিস্টিক ও দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার। IRGCর দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগুন ও ধোঁয়ার বিস্তৃত দৃশ্য দেখা গেছে এবং 20 লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রমাণ। সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান যুদ্ধ সংক্রান্ত খবর ও হামলার চিত্র গোপন করছে, যা শত্রুপক্ষের উদ্বেগের স্পষ্ট প্রমাণ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহ, আর সেই যুদ্ধ যেন এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, কিন্তু সেই শক্তির গতি যেন হঠাৎ থেমে গেছে। হাজার হাজার নতুন সেনা পাঠানোর প্রস্তুতি, $200 বিলিয়ন যুদ্ধ বাজেট সবই ইঙ্গিত দিচ্ছে এক কঠিন বাস্তবতার দিকে।
ইরানের আগুন এখন শুধু জ্বলছে না, ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন চাপে। একদিকে যুদ্ধ থামছে না, অন্যদিকে প্রতিদিন বাড়ছে ক্ষয়ক্ষতি, খরচ আর অনিশ্চয়তা। লাইভ টেলিভিশনে তার কথাতেই যেন ধরা পড়েছে সেই চাপের ছাপ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা পাঠানোর কথা ভাবছে। এই পদক্ষেপের উদ্দেশ্য যুদ্ধের বিকল্প বাড়ানো, প্রয়োজনে বড় আকারের অভিযান চালানো। প্রথম লক্ষ্য হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ ও নৌবাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরো নিয়ন্ত্রণ নিতে হলে ইরানের উপকূল পর্যন্ত অভিযান চালাতে হতে পারে। সেখানেই লুকিয়ে আছে বড় ঝুঁকি। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন অত্যন্ত শক্তিশালী। উপকূলীয় এলাকায় অভিযান মানে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা। আলোচনায় এসেছে খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এই দ্বীপে অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখানেও ঝুঁকি একই, প্রবল প্রতিরোধ। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। মার্কিন পরিকল্পনায় রয়েছে বোমা হামলার পর সেই স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা। অর্থাৎ যুদ্ধ শুধু আকাশে বা সমুদ্রে নয়, মাটিতেও ছড়িয়ে পড়তে পারে। তবে হোয়াইট হাউস বলছে, এখনই স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি, কিন্তু সব অপশন খোলা আছে। এই বার্তাই সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে। এই যুদ্ধের আরেকটি বড় দিক অর্থ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন $200 বিলিয়ন বেশি বাজেট চেয়েছে। এই অর্থ লাগবে দীর্ঘমেয়াদী বিমান হামলা, নৌ অভিযান এবং সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ নিয়ে প্রশ্ন তুলছেন আইন প্রণেতারা। যুদ্ধ কতদিন চলবে, খরচ কতদূর যাবে, আর এর শেষ কোথায়? এর মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা ইতিমধ্যে ইরানের ওপর 7,800টির বেশি হামলা চালিয়েছে। এতে ইরানের 120টির বেশি নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাও নষ্ট হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের তেল অবকাঠামো। অর্থাৎ যুদ্ধ এখন অর্থনীতির দিকেও ছড়িয়ে পড়ছে। একদিকে ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে আগুন লাগাচ্ছে, অন্যদিকে ইরান পাল্টা আঘাতে পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এই হামলার খবর আসে। তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তাছাড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তাও জানা যায়নি। গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের যুদ্ধের সময়ও হাইফার তেল শোধনাগারটি আক্রান্ত হয়েছিল। ইরানের ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও মাল্টিওয়ারহেড ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল দিমনা, যেখানে রয়েছে ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা। মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই স্থানে হামলা চালানো হলো। ইরানি গণমাধ্যম দাবি করছে, আগের হামলায় ডিমোনা ও আশেপাশের এলাকায় 200-র বেশি মানুষ হতাহত হয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুধু দিমোনা নয়, হামলার তালিকায় ছিল তেল আবিব এবং দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। একটি ক্ষেপণাস্ত্র হাইফা অঞ্চলে ক্লাস্টার বোমা বহন করছিল। আকাশে সেটি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। এর একটি অংশ একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, যার ফলে ভবনটির দেয়ালে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয়, সেই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু ভয়, আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরাসরি আহত না হলেও বহু মানুষ মানসিক আঘাতে ভুগছে। আতঙ্ক, উদ্বেগ এগুলো এখন নতুন এক যুদ্ধের অংশ। এদিকে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আবার নতুন এক বিস্ফোরক খবর। 24 মার্চ ইরানের ভেতরেই 2টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। লক্ষ্য ছিল ইস্পাহানের গ্যাস অবকাঠামো এবং খোরামশারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পাইপলাইন। এই হামলা হয়েছে ঠিক সেই সময় যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য এসব স্থাপনায় হামলা বন্ধ রাখবে। তাহলে প্রশ্ন উঠছে, কে কাকে ভুল তথ্য দিচ্ছে? ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরান বলছে আলোচনা নেই, শুধু প্রতিশোধ। এই দ্বন্দ্বের মাঝে এক ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ এখন আর শুধু বোমা বা গুলির নয়, এটি তথ্যেরও যুদ্ধ। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন। আর এই দুইয়ের সংঘর্ষেই মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অজানা ভবিষ্যতের সামনে। শেষ পর্যন্ত কি আলোচনা টেবিল জিতবে, নাকি যুদ্ধক্ষেত্রই ঠিক করে দেবে ইতিহাসের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, আর সেই আগুনের ভেতরেই যেন তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা।
কথার টেবিলে শান্তির প্রতিশ্রুতি আর যুদ্ধক্ষেত্রে আগুন ঝরা প্রতিশোধ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করলেও অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৮তম ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ শুধু কোনো হামলা নয়, এটি যেন এক বার্তা। আলোচনার ভাষা নয়, এখন কথা বলছে ক্ষেপণাস্ত্র। একের পর এক ক্ষেপণাস্ত্র, বিস্ফোরণের আগুন, আর সেই আগুনের কেন্দ্রবিন্দু এখন দিমোনা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রতিরক্ষা কি ভেঙে পড়ছে? রাতের অন্ধকারে হঠাৎই শুরু হয় ইরানের নতুন হামলা। আইআরজিসি ছুড়ে দেয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র। আকাশ জুড়ে সাইরেন বাজতে থাকে, মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত। এ হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিক ক্লাস্টার ওয়ারহেড। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে বহু ছোট বিস্ফোরকে পরিণত হয়, যা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। ফলে আঘাতের পরিধি বেড়ে যায় আর ক্ষয়ক্ষতির হিসাব হয়ে ওঠে অনিশ্চিত ও ভয়াবহ। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন অন্তত একটি ক্ষেপণাস্ত্র এই ধরনের ক্লাস্টার ওয়ারহেড ছিল। বিভিন্ন স্থানে ভবনের ক্ষতি হয়েছে, বিস্ফোরণের টুকরো আঘাত করেছে জনবসতিতে। যদিও তাৎক্ষণিকভাবে বড় প্রাণহানির খবর নেই, তবুও আশঙ্কা বাড়ছে। এর আগের দিনই দিমোনায় আঘাত হানে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সেই শহরেই রয়েছে গোপনীয় নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা ইসরায়েলের পারমাণবিক শক্তির মূল কেন্দ্র বলে মনে করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে কোনো তেজস্ক্রিয় লিক হয়নি, কিন্তু আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে গভীরে। এই ধারাবাহিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। যুদ্ধ শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। একটি দীর্ঘ ক্লান্তিকর সংঘর্ষের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু যুদ্ধ থেমেনি, বরং আরও ছড়িয়ে পড়ছে। ইরান এবার আঘাত হেনেছে উপসাগরীয় অঞ্চলে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান এয়ারবেসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখন সীমান্ত ছাড়িয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে এটি তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৫তম ধাপ। তাদের দাবি, মার্কিন মিত্রবাহিনীর ঘাঁটি, লুকিয়ে থাকা সেনাদের অবস্থান সবই এখন তাদের নজরদারিতে এবং প্রয়োজনে তারা যে কোনো জায়গায় আঘাত হানতে প্রস্তুত। ইরান ভিন্ন বার্তা দিচ্ছে। তারা বলছে এই লড়াই শুধু নিজেদের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মানুষের জন্য। তাদের ভাষায় এটি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের যুদ্ধ। এই দ্বৈতবার্তা একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে আদর্শ, যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। শুধু মাটিতে নয়, মনেও লড়াই চলছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অগ্নিগর্ভ অধ্যায়ে দাঁড়িয়ে। প্রতিরক্ষা ভেঙে পড়ার আশঙ্কা, পাল্টা হামলার হুমকি আর বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষ, সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের প্রান্তে। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না, কিন্তু প্রতিটি বিস্ফোরণ যেন বলে দিচ্ছে এটি কেবল শুরু। ইরান আর শুধু নির্ভুল লক্ষ্যভেদী করছে না, এবার তারা ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড, যা আকাশেই বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমায় ভেঙে পড়ে। ফলে একটি মিসাইল আটকানো গেলেও বিপদ শেষ হয় না, বরং শুরু হয় আরেক দফা আঘাত। মাটিতে ছড়িয়ে পড়া শেল, ধাতব টুকরো আর আগুনের ঝড়। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন অনেক মিসাইল ঠেকিয়েছে, কিন্তু এখন সেই ঢালেই দেখা দিচ্ছে ফাটল। কারণ ক্লাস্টার ওয়ারহেডের বিরুদ্ধে এই প্রতিরক্ষা পুরোপুরি কার্যকর নয়। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতেই আঘাত হেনেছে ইরানি মিসাইল, যদিও সরাসরি নয়। ১৯ মার্চের ঘটনায় দেখা যায় একটি ব্যালিস্টিক মিসাইল আকাশেই প্রতিহত করা হয়, কিন্তু সেখান থেকেই ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট বোমা, যেগুলো বিমানবন্দরের ভেতরে এসে পড়ে। রানওয়ে অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয় পার্কিং এলাকায় থাকা ৩টি ব্যক্তিগত বিমান। এর মধ্যে একটি বিমান আগুনে পুড়ে যায়, অর্থাৎ মূল মিসাইল লক্ষ্যভেদ করতে পারেনি, তবুও ক্ষতি হয়েছে। এবং সেটি সবচেয়ে বড় বার্তা। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের নতুন কৌশল, যেখানে সরাসরি আঘাত না লাগলেও বিস্তৃত এলাকায় ক্ষতি ছড়িয়ে দেওয়া সম্ভব। এই ক্লাস্টার ওয়ারহেডগুলো আকাশে বিস্ফোরিত হয়ে ডজন ডজন ছোট বোমায় ভেঙে যায়। প্রতিটি বোমা আলাদা আলাদা জায়গায় পড়ে, আলাদা আলাদা ক্ষতি করে। ফলে একটি লক্ষ্যবস্তু নয়, পুরো একটি এলাকা হয়ে ওঠে আঘাতের শিকার। এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মূলত বড় মিসাইল ঠেকানোর জন্য তৈরি। কিন্তু যখন সেই মিসাইলে আকাশে ভেঙে শত শত টুকরো হয়ে যায়, তখন সবগুলোকে আটকানো প্রায় অসম্ভব। ফলাফল আকাশে জয়, মাটিতে ক্ষতি।
বিশেষজ্ঞরা আরও বলছেন এটি সেকেন্ডারি ড্যামেজ বা দ্বিতীয় ধাপের ক্ষতির উদাহরণ, অর্থাৎ মিসাইল আটকানো গেলেও তার টুকরো, ধ্বংসাবশেষ বা সাবমিউনিশন নিচে পড়ে নতুন করে ধ্বংস ডেকে আনে, এবং এই কৌশলই এখন ইরানের শক্তি হয়ে উঠছে। একদিকে তারা একসঙ্গে অনেক মিসাইল ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে, যাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে নিশ্চিত করছে কিছু না কিছু ক্ষতি হবে। এ যেন দুই দিক থেকে আঘাত। এই নতুন কৌশল ইঙ্গিত দিচ্ছে আরও বড় বিপদের দিকে, কারণ বিমানবন্দর, রেল স্টেশন, শিল্প এলাকা, যেসব জায়গা গুরুত্বপূর্ণ ও ঘন বসতিপূর্ণ, সেগুলো এখন আরও বেশি ঝুঁকির মধ্যে। একটি মিসাইলই পারে পুরো এলাকাকে বিপদে ফেলতে। ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা থাকা সত্ত্বেও এই ধরনের আঘাত পুরোপুরি ঠেকানো কঠিন, কারণ আকাশে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, এবং সেটি এখন সবচেয়ে বড় ভয়। কারণ যুদ্ধ আর শুধু লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে অপ্রত্যাশিতভাবে, অনিয়ন্ত্রিতভাবে। ইরান ইতিমধ্যেই এমন একাধিক মিসাইল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যেগুলোতে ক্লাস্টার ওয়ারহেড রয়েছে। 19 মার্চও এমন একটি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজে। এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। ইরানের হামলা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হৃদয়ে। ইরানের এলিট বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বলছে, এই হামলা ছিল এমন সব সামরিক গোয়েন্দা স্থাপনায় যেগুলো এতদিন অভেদ্য বলে মনে করা হতো। কিন্তু হামলার সীমা সেখানেই থেমে থাকেনি। ইরান দাবি করছে তারা আঘাত হেনেছে রামাত গান, নেগেভ এবং বীর শেবা এর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টারগুলোতে। লক্ষ্য ছিল লজিস্টিক্স, সামরিক সমন্বয় কেন্দ্র, অর্থাৎ যুদ্ধ চালানোর মেরুদণ্ড। এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের ছাঁদ। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানি সূত্রগুলো বলছে, বিভিন্ন স্থানে আগুনের গোলা, ধোঁয়ার স্তম্ভ আর এক অদ্ভুত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা করছে। সংখ্যাটা ভয় ধরানো। ইরানের দাবি, এই হামলার সময় 20 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ যেন শুধু সামরিক আঘাত নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। একই সঙ্গে এই সংঘাতের আরও একটি ভয়ঙ্কর দিক সামনে এসেছে। আগের ঢেউগুলোতেও ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি সবই ছিল হামলার আওতায়। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ স্পষ্ট বার্তা দিয়েছেন, আগ্রাসীদের জন্য অপমানজনক শাস্তি চাই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডারের মুখপাত্র আলী আবদুল্লাহি আলী আবাদি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের আলী আবদুল্লাহি আলী আবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল, আর এই পথ পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। ক্ষেপণাস্ত্রের শব্দ, সাইরেনের চিৎকার, আর তার মাঝে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ইরান কি এবার সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের গোপন পারমাণবিক শক্তির কেন্দ্রে? ঘটনার কেন্দ্রবিন্দু দিমোনা। এ শহরে অবস্থিত বহুল আলোচিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে ঘিরে বহু বছর ধরে রহস্য, গোপনীয়তা আর আন্তর্জাতিক বিতর্ক। 21 মার্চ রাত আকাশ ছিঁড়ে নেমে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। একের পর এক বিস্ফোরণ, কেঁপে উঠছে দিমোনা ও আশপাশের এলাকা। সে আঘাত কি শুধুই প্রতিশোধ, নাকি ছিল নিখুঁত টার্গেট? ওপেন সোর্স বিশ্লেষকরা দ্রুত খুঁজে বের করেন হামলার সুনির্দিষ্ট স্থানাঙ্ক 31.066010 ডিগ্রি উত্তর, 35.038699 ডিগ্রি পূর্ব।
মানচিত্রে চিহ্নিত সেই পয়েন্ট দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি কাকতালীয়, নাকি ইরান ইচ্ছাকৃতভাবে এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে থাকতে পারে পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অবকাঠামো। তবে এখানেই শুরু হয় রহস্য। এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই যে সেখানে ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। ইরানও এমন কোনো দাবি করেনি, বরং তারা বলছে এ হামলা ছিল তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনা নাতানস পারমাণবিক স্থাপনাতে হামলার প্রতিশোধ। ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত জানায় মূল পারমাণবিক গবেষণা কেন্দ্র অক্ষত রয়েছে, কোনো বিকিরণ ছড়ায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও একই কথা বলেছে, অর্থাৎ সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত লাগেনি, কিন্তু আতঙ্ক পৌঁছে গেছে তার ভেতর পর্যন্ত। এই হামলার প্রভাব ছিল ভয়াবহ। দিমোনায় একটি ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র, অন্তত 40 জন আহত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মানুষ, উদ্ধারকর্মীরা দৌড়াচ্ছে সময়ের বিরুদ্ধে। শুধু দিমোনা নয়, আরও একটি শহর আরাদে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের অংশ। বহু ভবন ভেঙে পড়েছে, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। আহত নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানায় এটি ছিল তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 73তম ধাপ। তারা দাবি করে উত্তর ও দক্ষিণ ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও শহরকে টার্গেট করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেই স্বীকার করেছে যে কিছু ইন্টারসেপ্টর মাঝপথে কাজ করেনি, ফলে সরাসরি আঘাত লেগেছে জনবসতিপূর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন এটি একটি খুব কঠিন রাত। ইরান বার্তা দিচ্ছে স্পষ্ট, এটি শুধু শুরু। তাদের দাবি তারা শুধু ইসরায়েল নয়, অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করেছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইনের ঘাঁটিতেও হামলার কথা বলা হয়েছে। এই যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে একাধিক দেশে, একাধিক ফ্রন্টে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, দিমোনার আঘাত কি কেবল একটি সামরিক হামলা, নাকি এটি পারমাণবিক ছায়াযুদ্ধের এক নতুন অধ্যায়? দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস 2 এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণাংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সংকেত দিচ্ছে। উত্তর ইসরায়েলের আকাশে হঠাৎ করে ভেসে ওঠে আতঙ্কের গর্জন, সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কার্নিয়ালি শহরে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। এই হামলায় 50 ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণ আর শেল ছিটকে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু কার্নিয়ালি নয়, হাইফার উপকণ্ঠেও ছোড়া হয়েছে অন্তত 10টি রকেট। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে, আবার কিছু নির্জন স্থানে পড়তে দেওয়া হয়েছে নির্ধারিত কৌশল অনুযায়ী। এই হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত গ্যাস স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেই আগুনের জবাবেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হিজবুল্লাহর প্রতিক্রিয়া। দক্ষিণ লেবানন আর উত্তর ইসরায়েল এখন কার্যত এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সাঁজোয়া যান, সামরিক ঘাঁটি এবং বসতিগুলো টানা হামলার মুখে। সংঘর্ষের মাত্রা দ্রুত বাড়ছে আর প্রতিটি মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আধুনিক মেরকাভা ট্যাঙ্ক 2বার আঘাত করে। শুধু তাই নয়, একটি সরিয়ে নেওয়ার হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু বানানো হয়। এতে স্পষ্ট হয় স্থল আর আকাশ দুই দিকে আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। আরও এক ধাপে তারা দেখায় নতুন সক্ষমতা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট হঠাৎ করেই এক সাহসী আক্রমণ চালায়। মাটি থেকে আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে, ফলে সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এটি ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ।
রাতভর চলতে থাকে স্থল অভিযান। আল কাওয়াজা এলাকার কাছে একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান প্রস্তুত ছিল সামনে এগোনোর জন্য। হিজবুল্লাহ দাবি করেছে তারা সীমান্ত এলাকায় ইসরায়েলের অগ্রগতি প্রতিহত করেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর সরাসরি হামলার মুখে পড়ে, যদিও আগে থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। হিজবুল্লাহ বলছে এই বসতিগুলো এখন সামরিকীকৃত, তাই এগুলো তাদের কাছে বৈধ লক্ষ্য। দিনের আলোয় আবারও আকাশ জ্বলে ওঠে। দক্ষিণ লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয় হাইফা উপসাগরের দিকে। আকাশ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। অধিকাংশ রকেট মাঝ আকাশে ধ্বংস করা হয়। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই।